বিয়ের পর থেকেই আমি আর আমার স্বামী ভাড়া বাড়িতেই থাকি। কারণ আমার ননদ আর আমার ভাসুর এখনো অবিবাহিত। আর সেই জন্যই আমাদের এই বিয়েটাকে আমার শ্বশুরবাড়িতে কেউ মেনে নেয়নি। দোষটা আমার স্বামীরই। কারণ এটা তো ঠিক, যার দাদার এখনো বিয়ে হয়নি, যার বাড়িতে একটা বড় অবিবাহিতা বোন রয়েছে, তার বিয়ের কোনো চেষ্টা করল না। আমার শাশুড়ির বক্তব্য ছিল, আমরা নিজেরা নিজেদের মতো পছন্দ করেছি তো ঠিক আছে। কিন্তু আমার ননদের বিয়ের দেখাশোনা ঠিক হবে, তখনই দুজনকে একসাথে বিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের বাড়ি থেকে তাড়া দিচ্ছিল, এক্ষুনি বিয়ে দিতে হবে। সেটা আমার শ্বশুরবাড়ি কেউ মেনে নিতে পারেনি। সেই জন্যই আমাদের বিয়ে করে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়। আমার শ্বশুরমশাই সরকারি চাকরি করে, বড় দোতলা বাড়ি তাদের। সেখানে আমরা একটা স্যাঁতসেঁতে ঘরে ভাড়ায় থাকছি। বাড়িটার ভাড়া মাস গেলে ১২০০ টাকা। আমার স্বামী নিজে বেকার। এখন আমাকে কি খাওয়াবে? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি পছন্দ করেছি বলে আমার বাবা-মা বিয়ে দিয়ে দিয়েছে। আমার শ্বশুরবাড়ির বংশ খুবই নামকরা। সেটা যখন জানা গেল, তখন আমার বাবা-মা আর দেরি করতে চাইল না। যদি ছেলে হাতছাড়া হয়ে যায়। এদিকে ছেলে যে কিছু করে না, সেইটা কারোর মাথাতে ছিল না। আমিও ড্যাং ড্যাং করে তাকে বিয়ে করে ভাড়া বাড়িতে চলে গেলাম। অথচ বাড়ির ভাড়াটা কে দেবে সেটাই তো জানি না। মেয়েকে যেমন একটা বেকার ছেলের হাতে তুলে দিয়েছে মেয়েরই ইচ্ছাতেই, সুতরাং সেই মেয়ে জামাইয়ের দায়িত্ব তো তাদের নিতেই হবে। আমার বাবা দিনের পর দিন টাকা পাঠাতে লাগলো। সেই টাকাতেই আমাদের সংসার চলে, সেই টাকাতেই আমাদের বাড়ির ভাড়া দিতে হয়। তারপর একদিন আমি ওকে বললাম, তুমি একটা কাজের চেষ্টা করো। এরকম ভাবে বসে বসে কতদিন আমার বাবার টাকায় খাবে? এটা বলতেই আমার স্বামীর সারা শরীর যেন জ্বলে গেল। বিরক্ত হয়ে আমাকে বলল, সবই তো জানতে আমি বেকার, বিয়ে করলে কেন? তোমার বাবা মাকে কে বলেছিল বিয়ে দিতে? আমার স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমি তো অবাক। কারণ যতটা দোষ আমার আর আমার বাবা মায়ের, ঠিক ততটাই দোষ আমার স্বামীরও। নিজে যখন বেকার, তখন একটা মেয়ের দায়িত্ব নিতে গেলেই বা কেন? আর যখন তার বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল যে তার বোনের বিয়ে ঠিক হলে একসাথেই বিয়ে দেওয়া হবে, তখন সেই বা সবুর সইল না কেন? এটা যখন আমি ওকে বললাম, ও আমাকে বলল, বিয়ের জন্য তাড়া দিচ্ছিল কে? তোমার বাবা মাই। আমি কি করব? আমার তখন কিছুই করার ছিল না। আমি সেই জন্যই বিয়ে করে নিয়েছি। আমি বললাম, তোমার বাবা সরকারি চাকরি করে। যদি তাদের কথা শুনে অন্তত আমরা কাজটা করতাম, তাহলে আমাদের দায়িত্বটা আমার বাবা মাকে নিতে হতো না। অবশ্য আমরা এক ভাই এক বোন। আমার মা আমার দাদা বৌদির থেকে আমাদেরকেই বেশি ভালোবাসে। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমার বাবা মা টাকা দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু আমার যেন কেমন একটা বিবেকে লাগছে। সেই জন্য আমি আমার স্বামীকে বলেছি। কিন্তু বিবেকে আমার লাগলেও শ্বশুরের টাকা পয়সায় বসে বসে খেতে আমার স্বামীর বিবেকে কিন্তু এতটুকুও লাগছে না। যার ফলে সে রোজগারের চেষ্টাই করছে না। এরপর আমার কোলে আমার মেয়ে এলো। আমার মেয়ের জন্মের পর আমি আমার স্বামীকে আবারও বললাম, এবার তো কিছু রোজগারের চেষ্টা করো। যেহেতু আমাদের একটা মেয়ে হয়েছে, তাকে খাওয়াতে হবে, তাকে পড়াতে হবে। এসব আমার বাবা মা কতদিন টানবে? তুমি বাবা হয়েছো এখন, তাই তোমার ঘাড়ে কিন্তু অনেক দায়িত্ব এসে পড়ে। দেখলাম একটা কাজ জোগাড় করলো, কাজে যাওয়া শুরুও করলো। আমি তো বেশ খুশি। জীবনের প্রথম আমার স্বামী কাজে যাচ্ছে। জীবনের প্রথম সকালবেলা উঠে রান্না করে দিচ্ছি। জীবনে কখনো করিনি তো, তাই বেশ ভালো লাগছে। এরপর দীর্ঘ ৬ মাস কেটে গেল।
মনে মনে হচ্ছে বড্ড কষ্ট হচ্ছে সকালে উঠে রান্না করা আবার বাচ্চা দেখাশোনা করা। যেই না ভাবা অমনি আমার স্বামীর মুখ থেকে শুনলাম কি না তার কাজটা আর নেই, সে আর কাজে যাবে না। আমি তখন খুব অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, যা, আমি হয়তো এরকমটা ভেবেছি বলে তাই আমার স্বামীর চাকরিটা চলে গেল। আমি ওকে বললাম, কি হয়েছে, কাজে যাবে না কেন? ও আমাকে বলল, দূর, ভালো লাগে না। এত কষ্ট করে কে সকালবেলা ওইসব ট্রেন জার্নি করে যায় বলো তো, ভালো লাগে না আমার। আমি বললাম, সে কি কথা, সবে কয়েক মাস হয়েছে মাত্র, ভালোই তো টাকা পাচ্ছিলে, মাস গেলে 10,000 টাকা করে পাচ্ছিলে। কাজটা মন দিয়ে করো না, মন দিয়ে কাজ করলে তো আরো মাইনেও বাড়বে। কিন্তু আমার স্বামী যে অলস প্রকৃতির, আমার কথা শোনার পাত্র সে নয়। এত সুন্দর কাজটা ছেড়েই দিল। আবারও সেই ঘরে শুয়ে বসে কাটাচ্ছে, ঘুমাচ্ছে, ফোন নিয়ে ব্যস্ত। আবারও আমার বাবার ঘাড়ে গিয়ে চাপ পড়ল। এরই মধ্যে আমার শ্বশুরবাড়ি থেকে ডাক এলো। তারা আমাদেরকে বাড়িতেই নিয়ে যেতে চায়। আমার ননদের বিয়ে ঠিক হয়েছে। সেই জন্য তারা চায় না তাদের বাড়ির ছেলে বউ বাইরে থাকুক। আমরাও বেশ আনন্দে শ্বশুরবাড়িতে গেলাম। শ্বশুরবাড়িতে প্রথম আমার পদার্পণ হলো। শ্বশুরবাড়িতেই প্রথম আমার প্রবেশ ঘটল। এত সুন্দর অনুভূতি বোধহয় আর এর আগে কখনো হয়নি। যাই হোক, ননদের দেখাশোনাতে তো কোনোদিনও সাহায্য করতে পারলাম না। এখন মনে হচ্ছে ননদের বিয়েতে অন্তত একটু দায়িত্ব পালন করতে পারবো বৌদি হিসেবে। ভালোই ভালোই আমার ননদের বিয়েটা হয়ে গেল। আমার স্বামী তার বাবার কাছে সবকিছু বলল যে তার কোনো রোজগার নেই। আমিও বাবাকে বললাম যে কাজে গিয়েছিল বাবা, কিন্তু অলসতার কারণে কাজ ছেড়ে দিয়েছে। আমার শ্বশুরমশাই বলল, দেখো বৌমা, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাদের কোনো অভাব আমি হতে দেব না। কিন্তু যখন আমি থাকবো না তখন তোমাদের অবস্থা কি হবে সেটা একবার ভেবে নিও। অবশ্য এই কথাটা আমার একার নয়, তার ছোট ছেলেকেও শুনিয়ে দিল। আমার ভাসুরও ভালো চাকরি করে, আর সেই জন্যই আমার শ্বশুরমশাই ছোট ছেলেকে আবারও বলল, আমি চলে যাওয়ার পর দাদার ঘাড়ে বসে খাবি এমনটা যেন কখনো ভাবিস না। তাই পারলে এখন থেকে চেষ্টা কর। আমি তো আছি, কিন্তু যখন থাকবো না তখন নতুন করে কাজ শুরু করতে কখনোই ইচ্ছে হবে না। তুই আমার ছোট ছেলে, তাই তোকে আমি ভালো পরামর্শই দেব। তুই একটু চেষ্টা কর, আমি তো আছি, আমি তো সাহায্য করবই। দেখলাম বাবার কথা শোনার পর আমার স্বামীর একটু উন্নতি হলো। আবারও সে কাজে যাওয়ার চেষ্টা করলো এবং সেই থেকে এখনো পর্যন্ত কাজে যাচ্ছে। আমরা সবাই এক সংসারে। ননদের বিয়ের পর আমার ভাসুরেরও বিয়ে হলো। আমার যা, আমি, আমার শাশুড়ি তিনজনে মিলে সংসারটাকে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এই তিনজন মহিলা মিলে সংসারের হালটাকে শক্ত করে ধরেছি, যাতে কখনো না ভেঙে যায়। কলমে ও কণ্ঠে সোমা।